নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন পর্ব নিয়ে। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির তৃতীয় খণ্ড। বরদাচরণ পড়ে যাওয়ার শব্দে দুঃখবাবু আর গণেশ ঘোষালও ছুটে এসেছিলেন। তেমন কিছু হয়নি দেখে তারা হতাশ হলেন। নিজেদের ঘরের দিকে যেতে যেতে গণেশবাবু বললেন, আচ্ছা দুঃখবাবু, মোষের কি গোবর হয়? দুঃখহরণবাবু চিন্তিত হয়ে বললেন, মোষের গোবর কি জানি, ঠিক বলতে পারছি না। ষাঁড়ের গোবর বলে একটা কথা আছে বটে, কিন্তু মোষের গোবর কখনো শুনিনি। তবু চলুন ডিকশনারিটা গিয়ে একবার ঘেটে দেখি। গণেশবাবু বললেন, ডিকশনারি দেখতে হবে না, আমি আজ জানতে পেরেছি মোষেরও গোবর হয়। কি করে জানলেন? গণেশবাবু বললেন, আমার বাক্সের চাবি পইতে বাঁধা থাকে, সকাল থেকে সেটা খুঁজে পাচ্ছি না। কোথায় হারালো তা খুঁজতে খুঁজতে শেষে গোয়ালে গিয়ে হাজির হয়েছিলুম। কি দেখলাম জানেন? কি? দেখি কি, গোয়াল ঘরে একটা বিশাল চেহারার মোষ বাঁধা। মোষটা একটা কাঁড়ি নেঁদে রেখেছে। আদ্যা শক্তি দেবী তো খুব গোবর ভালোবাসেন। দেখলাম তিনি একটা পেতলের গামলায় সেই নাদি দুহাত ভরে ভরে তুলছেন, আর আপন মনে একগাল হেসে হেসে খুব আহ্লাদের সঙ্গে বলছেন, আহা, আজ একেবারে গোবরে গোবরে ভাসাভাসি কাণ্ড। কত গোবর! জন্মে এত গোবর দেখিনি বাবা। গোবর দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকটা ঠান্ডা হয়। বটে। তবে আর বলছি কি, পরিষ্কার দেখলাম মোষ। চোখ কচলে নিজের গায়ে চিমটি কেড়ে দেখেছি। আমার দেখার ভুল নয়। হাতির মতো বিশাল বিটকেল মোষ। আদ্যাশক্তি দেবী তার নাদি তুলতে তুলতে পরিষ্কার বললেন, গোবর। তাই ভাবছি মোষের গোবর হয় কিনা। এখন মনে হচ্ছে হয়। দুঃখহরণবাবু বললেন, কিন্তু আমি অন্য কথা ভাবছি। গোয়াল ঘরে মোষটা এলো কিভাবে? গণেশবাবু বললেন, আমি কিন্তু তা ভাবছি না। আজ এক আশ্চর্য জ্ঞান লাভ করে আমার মাথাটা ভরে গেছে। মোষেরও যে গোবর হয় এ কথাটা নতুন আবিষ্কার। সেই গোবরের চিন্তায় আমার মাথা ভর্তি এখন। দুঃখবাবু মাথা নেড়ে বললেন, তা জানি, কিন্তু অন্য দিকটাও একটু খেয়াল করবেন। মোষটা হঠাৎ এলো থেকে, আর মোষটা গোয়ালে আসার পরেই হঠাৎ গোয়েন্দা বরদাচরণ এসে হাজির হলো কেন? বিশেষত গরু চুরির মামলার তদন্তে বরদাচরণের খুব নামডাক। এখানে যতগুলো গরু চুরির ঘটনা ঘটেছে তার সবকটাই বরদাচরণ নিষ্পত্তি করেছে। তাহলে কি? তাহলে কি আপনি বলতে চান মোষটা চুরি করে আনা হয়েছে? দুঃখহরণবাবু বললেন, তাই তো মনে হচ্ছে, তবে ওর ভিতর আরও কোনো রহস্য থাকা অসম্ভব নয়। রাখো বাবু গুলতিটা হাতের কাছে টেবিলের ওপর রেখে দিলেন। মনে আছে তো গুলতি কেন ব্যবহার করছিলেন? কাক মারার জন্যে। বদমাস কাকটা দেওয়ালে বসে সব দিক নজর রাখছে। কখন গুলতিটার আবার দরকার হবে বলা যায় না। তারপর রাখোবাবু বরদাচরণের দিকে তাকিয়ে বললেন, কিসের ফটোগ্রাফের কথা বলছিলেন যেন? বরদাচরণ গলাটা একটু নিচু করে বললেন, অত জোরে কথা বলবেন না, চারিদিকে শত্রুপক্ষ কান পেতে রয়েছে। রাখোবাবু অবাক হয়ে বললেন, ফটোগ্রাফ, শত্রুপক্ষ, এসব কি বলছেন বরদাবাবু? বরদাচরণ খুব বুদ্ধিমানের মতো একটু রহস্যময় হাসি হেসে বললেন, ওই ফটোগ্রাফটার সন্ধানে বহু গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে। রাখোবাবু বললেন, কেন, সেই ফটোগ্রাফে কি আছে? উহু, অত জোরে কথা বলবেন না। বরদাচরণ সাবধান করে দেন। তারপর চারদিকে সতর্ক চোখে চেয়ে দেখে গলা নামিয়ে ফের বললেন, হরিণগড়ের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন তো? রাখোবাবু মাথা নেড়ে বললেন,
তার শুনিনি, সেখানকার রাজবাড়ি দেখতে গেছি কয়েকবার। বরদাচরণ বললেন, হ্যাঁ, এই ফটোগ্রাফটার সঙ্গে এই রাজবাড়ির একটা গভীর যোগাযোগ আছে। রাঘববাবু অগ্রাহ্যের সঙ্গে বললেন, কি যোগাযোগ বলুন তো? বরদাচরণ আবার সতর্ক করে দিয়ে বললেন, আস্তে, সবাই শুনতে পাবে যে। ব্যাপারটা হলো, হরিণগড়ের রাজা গোবিন্দ নারায়ণের একমাত্র ছেলে কন্দর্প নারায়ণ খুব অল্প বয়সে হারিয়ে যায়। সন্দেহ করা হয় কন্দর্প নারায়ণকে কোনো দুষ্টু লোক চুরি করে নিয়ে যায়। সে প্রায় 10 বছর আগেকার কথা। সেই থেকে আজ পর্যন্ত কন্দর্প নারায়ণের খোঁজে 1000টা লোক লাগানো হয়েছে। পুলিশ থেকে তো প্রাণপণ চেষ্টা করা হয়েইছে, কিন্তু সেই ছেলেটার খোঁজ পাওয়া একটু কঠিন হয়েছে। কারণ কন্দর্প নারায়ণের যেসব ফটোগ্রাফ তোলা হয়েছিল সেগুলো রাজবাড়ির কয়েকটা অ্যালবামে লাগানো ছিল। কন্দর্প নারায়ণের সঙ্গে সঙ্গে সেই সব অ্যালবামও উধাও। যারা কন্দর্প নারায়ণকে চুরি করেছে তারা খুবই চালাক লোক। তারা জানে ছবি না থাকলে কন্দর্প নারায়ণের খোঁজ করা খুবই মুশকিল হবে। কেননা কন্দর্প নারায়ণকে তো আর সবাই দেখেনি। রাজবাড়িতে বা অন্য কোথাও যুবরাজ কন্দর্প নারায়ণের কোনো ছবিই নেই। ফলে যারা হারানো রাজকুমারের খোঁজ করছে তারা যাকে তাকে রাজকুমার ভেবে ধরে ধরে রাজবাড়িতে নিয়ে এসেছে এতকাল। এ পর্যন্ত প্রায় কয়েক হাজার ছেলেকে এইভাবে রাজবাড়িতে হাজির করা হয়েছে। তাতে খুব গণ্ডগোল হয়। যেসব ছেলেদের ধরে আনা হয়েছিল তাদের বাপ মাও এই নিয়ে খুব হইচই করে। এদিকে রাজা গোবিন্দনারায়ণ, রানী অম্বিকা এবং রাজার মা মহারানী হেমময়ী রাজকুমারের জন্য পাগলের মতো হয়ে গেছেন। গত 10 বছর ধরে তারা ভালো করে খান না বা ঘুমন না। কিন্তু একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিন্ত। পুরুত মশাই খুব মনোযোগ দিয়ে পিছনে বসে শুনছিলেন, আর থাকতে না পেরে হঠাৎ বলে উঠলেন, কি ব্যাপার সেটা? হঠাৎ পিছন থেকে সতীশ ভরদ্বাজের গলা শুনে বরদাচরণ চমকে লাফিয়ে উঠে বললেন, কে 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 আপনি? বলতে বলতে বরদাচরণ অভ্যাসবশে পিস্তলের জন্য কোমরে হাত দিলেন। রাঘববাবু বললেন, আরে ভয় পাবেন না বরদাবাবু, উনি আমাদেরই পুরুত মশাই। এতক্ষণ তো এখানেই বসেছিলেন, দেখেননি? বরদাচরণ অবাক হয়ে বলেন, কই না তো, উনি এখানেই ছিলেন। সতীশ ভরদ্বাজ রেগে গিয়ে বলেন, হ্যাঁ রে বাপু, হ্যাঁ, আগাগোড়ায় এখানেই বসে আছি। তোমাকে পাঁচিলে উঠতে দেখলাম, কাকের তাড়া খেয়ে গাছের ডগা ভেঙে পড়তে দেখলাম। চারদিক তো লক্ষ্য করো না, কেমন গোয়েন্দা হে তুমি? বরদাচরণ পিস্তলের জন্য কোমরে হাত দিয়ে খুব অবাক। পিস্তলটা নেই। স্তম্ভিত হয়ে তিনি বলে উঠলেন, এ কি, আমার পিস্তল? সতীশ ভরদ্বাজ ভয়ে আঁতকে উঠে বললেন, পিস্তল খুঁজছো কেন বাপ? না না, আমি তোমাকে অপমান করার জন্য কিছু বলিনি। তুমি বড় ভালো গোয়েন্দা। বরদাচরণ বিরক্ত হয়ে বলেন, আমি যে ভালো গোয়েন্দা সে আমি জানি, কিন্তু আমার পিস্তলটা কোথায় গেল? সতীশ ভরদ্বাজ বললেন, বন্দুক পিস্তল বড় ভালো জিনিস নয় বাবা, গেছে ও যাক, ও নিয়ে তুমি আর ভেবো না। ওসব কাছে রাখলেই মানুষের মনে জিঘাংসা আসে। রাঘববাবুর আবছা মনে পড়ল, বরদাচরণের হাতে তিনি যেন পিস্তলটা একবার দেখেছিলেন, কিন্তু সে কথা চেপে গিয়ে বললেন, আজ বোধহয় পিস্তলটা ভুলে এসেছেন। বরদাচরণ মাথা নেড়ে বলেন, আরে বলেন কি, পিস্তল আমার হাতের আঙুলের মতো অচ্ছেদ্য। পিস্তল ছাড়া কখনো বেরোই না। চারদিকে আমার অনেক শত্রু যে। আরে মানুষ মাত্রই ভুল হয়, বললেন রাঘববাবু। বরদাচরণ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে ফের বললেন, এমন বিরাট ভুল জীবনে কখনো তো করিনি। যাকে, কন্দর্প নারায়ণের কথায় আসি। কি যেন বলছিলাম? পিছন থেকে সতীশ ভরদ্বাজ বলে উঠলেন, তুমি বলছিলে একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিন্ত। বরদাচরণ কটমট করে সতীশ ভরদ্বাজের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আপনি আড়ি পেতে আমার সব কথা শুনেছেন।
কিন্তু খুব সাবধান, এসব কথা যেন পাঁচ কান না হয়। সতীশ ভরদ্বাজ মাথা নেড়ে বললেন, আরে ঘুণাক্ষরেও না, গল্পটা বড় ভালো ফেঁদেছ, বলো তো শুনি। আরে গল্প নয়। বলে বরদাচরণ আর একবার পুরুত মশাইয়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ফের রাঘববাবুকে বলতে শুরু করলেন। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিন্ত। সেটা হলো কন্দর্পনারায়ণকে চুরি করা হলেও খুন করা হয়নি। কন্দর্পনারায়ণ যেখানেই থাকুক সে বেঁচে আছে, কারণ সে চুরি যাওয়ার পর থেকে প্রতি বছর গোবিন্দ নারায়ণের নামে একটা করে চিঠি আসে। চিঠিগুলো লেখে কন্দর্পনারায়ণ নিজেই, কিংবা ছেলে চোরেরা তাকে দিয়ে চিঠি লেখায়। তাতে শুধু একটা কথাই লেখা থাকে, বাবা আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। ব্যাস, আর কিছু থাকে না। সাধারণত জানুয়ারি মাসেই আসে চিঠি, আর চিঠিগুলো আসে কখনো দিল্লি থেকে, কখনো বোম্বে থেকে, কখনো এলাহাবাদ থেকে। চিঠিগুলোতে কন্দর্পনারায়ণের হাতের ছাপ থাকে, কাজেই সন্দেহ নেই যে সেগুলো তারই লেখা। বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে তিনটে মুখ ঢুকিয়ে খুব মনোযোগ দিয়ে সরোজ, মনোজ আর পুতুল গল্পটা শুনছিল। কিন্তু স্কুলের সময় হয়ে যাওয়ায় মেজ কাকা ভজহরি এসে তাদের ডেকে নিয়ে গেলেন। বরদাচরণ বললেন, প্রতি বছর যেসব জায়গা থেকে চিঠি আসে সেসব জায়গায় লোক পাঠানো হয়, পুলিশকেও জানানো হয়, কিন্তু কন্দর্পনারায়ণের চেহারা কেমন সেটা না জানলে তাকে খুঁজে বের করা তো সম্ভব নয়। তাই এখন কন্দর্পনারায়ণের একটা ছবি খুঁজে বের করার জন্য রাজা গোবিন্দনারায়ণ আমাকে কাজে লাগিয়েছেন। রাজবাড়ির অ্যালবাম ছাড়াও কন্দর্পনারায়ণের আরও দু একটা ছবি থাকতে পারে কোথাও, সেই আশায় গোবিন্দনারায়ণ আমার সাহায্য চেয়েছেন। তাই আমি বিভিন্ন জায়গায় হানা দিয়ে ছোট ছেলের ছবি খুঁজে বেড়াচ্ছি। যদি কারো কাছে এমন কোনো ছোট ছেলের ছবি থাকে যাকে কেউ চিনতে পারছে না, তাহলে সেই ছবি রাজবাড়িতে নিয়ে গিয়ে হাজির করার হুকুম হয়েছে। রাঘববাবু বলে উঠলেন, সে তো ঠকবাজতে গাঁ উজার। বলেই ফের মাথা নেড়ে রাঘববাবু বললেন, না না, ঠকবাজতে গাঁ উজার কথাটা এখানে ঠিক খাটে না। এটা হলো গিয়ে ডোমবনে বাঁশকণা। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, ডোমবনে বাঁশকোনা আবার কি? বলুন, বাঁশবনে ডোমকোনা। ওই হলো। লজ্জা পেয়ে রাঘববাবু বলেন, সারা তল্লাট জুড়ে বাচ্চা ছেলের ছবি খুঁজে বেড়ানো তো বিরাট ব্যাপার। বরদাচরণ বলেন, ডিউটি ইজ ডিউটি। গোবিন্দনারায়ণ আমাকে কাজের জন্য মাসে 500 টাকা করে দিচ্ছেন। তাছাড়া ছবি যার কাছে পাওয়া যাবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে, অবশ্য যদি সেটা রাজকুমার কন্দর্পনারায়ণের আসল ছবি হয়। রাঘববাবু খুব হেসে বললেন, হাসালেন বড়দাবাবু। হরিণগড়ের রাজাদের আর্থিক অবস্থা আমি জানি না? জানি। বছর 2 আগেও গিয়ে দেখে এসেছি রাজমাতা হেমমোহী দরবার ঘরের বাইরে দেওয়ালে ঘুঁটে দিচ্ছেন। আরও কি দেখেছি জানেন? দেখেছি রাজা গোবিন্দনারায়ণ শশা খাচ্ছেন, আর রানী অম্বিকা বাগানের জঙ্গল থেকে কচুর শাক তুলছেন। 1000 টাকার পুরস্কার। এই বলে রাঘববাবু উঠে যাচ্ছিলেন। বরদাচরণ বললেন, সবটা শুনুন রাঘববাবু, তারপর না হয় তুচ্ছ তাচ্ছিল্য করবেন। সতীশ ভরদ্বাজও বললেন, হ্যাঁ হ্যাঁ, সবটা শোনা উচিত। রাঘববাবু মুখটা বিকৃত করে বললেন, আপনি কি বলতে চান বড়দাবাবু? যে রাজার মা ঘুঁটে দেয়, যার রানী কচুর শাক তোলে, এবং যে রাজা নিজে শশা খায়, সে 500 টাকায় গোয়েন্দা ভাড়া করবে আর একটা ছবির জন্য 1000 টাকা পুরস্কার দেবে? এটা বিশ্বাসযোগ্য? বরদাচরণ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলেন, শুনুন রাঘববাবু, রাজার মা যে ঘুঁটে দেন সেটা অভাবে নয়, সময় কাটানোর জন্যই তিনি ঘুঁটে দেন। রানী অম্বিকা কচুর শাক তুলছিলেন বটে, কিন্তু তার মানে এ নয় যে তাদের অন্য তরকারি জোটে না। আসলে গোবিন্দনারায়ণের কচুর শাকের ওপর খুব রাগ।
কিন্তু রানী নিজে কচু শাক ভালোবাসেন বলে চুপি চুপি নিজেই তুলে নিয়ে গোপনে রান্না করে খান। আর শশা, হ্যাঁ, গোবিন্দনারায়ণের ডায়াবেটিস হওয়ার পর থেকে ডাক্তার তাকে কেবল শশা খেয়েই থাকতে বলেছেন, যে শশার মধ্যে চিনির ভাগ খুবই কম। আর এ তো সবাই জানে যে গোবিন্দনারায়ণের রাজত্ব এখন না থাকলেও রাজবাড়ির হাজারটা সুড়ঙ্গ দিয়ে মাটির তলায় যেসব চোরকুটুরিতে যাওয়া যায়, সেখানে লক্ষ লক্ষ টাকার হিরে জহরত আর মোহর রয়েছে। অবিশ্বাস করবেন না রাঘবাবু, আমি এরকম একটা চোরকুটুরিতে নিজে একবার ঢুকেছিলুম। সতীশ ভরদ্বাজ বলে উঠলেন, সত্যি বলছো বাবা বরদাচরণ? আমি মিথ্যে বলি না। বরদাচরণ গম্ভীরভাবে বললেন। সতীশ ভরদ্বাজ বলেন, তাহলে একবার আমার বাড়ি যাও তো। আমার মনে পড়ছে আমার বাড়ির কুলুঙ্গিতে একটা ছোট্ট ন্যাংটো ছেলের হামা দেওয়ার ছবি আছে। আমার ব্রাহ্মণী আবার সেটাকে গোপালের ছবি ভেবে পুজো টুজো করে। একবার দেখো তো সেই ছবিটাই নাকি। ঠাকুরমশাইয়ের কথায় কেউ বিশেষ কান দিল না। বরদাচরণ বললেন, রাঘবাবু, গত বছর আপনার বাড়ির সামনের বাগান থেকে সরস্বতী পুজোর আগের দিন রাত্রে অনেক ফুল ও ফল চুরি যায়। খবর পেয়ে এসে আমি তদন্ত করে বের করি যে সেসব ফুল ফল 24 পল্লীর ছেলেরা তাদের পুজোর জন্য চুরি করেছিল। মনে আছে? রাঘবাবু রেগে গিয়ে বললেন, তাতে মাথা কিনে নিয়েছিলেন আর কি? ধরে লাভটা কি হয়েছিল? হ্যাঁ, তারা তো সেসব ফুল ফল আমার গাছে এসে আবার লাগিয়ে দিয়ে যায়নি। বরদাচরণ গম্ভীরভাবেই বললেন, এবং ওরা চুরি কেন করেছিল তাও আমি বের করেছিলাম। আপনি সেবার ওদের চাঁদা দেননি। রাঘবাবু রেগে গিয়ে বললেন, কেন দেব? 24 পল্লীর পুজো আপনার পাড়ায় হয়, বেপাড়ার পুজোর চাঁদা দেব কেন? হ্যাঁ, তা আবার সরস্বতী পুজোর? আর এও বলে রাখছি, সেই চুরির পেছনে আপনার হতচ্ছাড়া ভাগ্নে সেই চাক্কুও ছিল। বরদাচরণ বললেন, শুনুন রাঘবাবু, উত্তেজিত হবেন না। আমি সেই চুরির ব্যাপার আলোচনা করতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? যখন আমি এ বাড়িতে সেই চুরির ব্যাপারে তদন্ত করছিলুম, তখন হঠাৎ আমার খুব জল তেষ্টা পায়। আমি পুতুলের কাছে এক গ্লাস জল চাই। পুতুল তখন এই বারান্দায় বসে একটা ছবির অ্যালবাম খুলে তার এক বন্ধুর সঙ্গে বসে ফটোগুলো দেখছিল। সে অ্যালবাম রেখে জল আনতে গেল। তখন আমি আনমনে অ্যালবামটা তুলে ছবিগুলো দেখছিলাম। তার মধ্যে একটা খুব সুন্দর চেহারার ছেলের ছবি ছিল। ছেলেটা একটা বাংলো বাড়ির সামনে সিঁড়িতে বসে আছে। তার পাশে একটা কাঁচের গ্লাসে দুধ রয়েছে। দুধটা একটা বেড়াল খেয়ে নিচ্ছে। মনে পড়ছে আপনার? পুতুল জল নিয়ে এলে আমি তাকে ওই ছবিটা কার তা জিজ্ঞেস করায় সে বলতে পারল না। আমি তখন মনোজ, সরোজ এবং ভজবাবুকেও জিজ্ঞেস করি। তারা কেউ কিচ্ছু বলতে পারেনি। কিন্তু ছেলেটা দেখতে এত সুন্দর এবং ছবিটা এত রহস্যময় যে আমি ব্যাপারটা ভুলতে পারিনি। আজ ছবিটার কথা মনে পড়ে গেল। কিছু যদি মনে না করেন তো আপনাদের ছবির অ্যালবামটা একটু আনুন। আমার খুব সন্দেহ হচ্ছে ওই ছবিটাই কুমার কন্দর্প নারায়ণের। রাঘবাবু একটু হাঁ করে থেকে বলে উঠলেন, তাই তো বরদাবাবু, তাই তো। বলেই হঠাৎ চেঁচাতে লাগলেন, রামু, রঘু, কিরমিরিয়া, জলদি অ্যালবাম আন, জলদি! ডাক শুনে কিরমিরিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে ডুকরে কেঁদে উঠল। ও দাদা বাবু গো, আমি কিন্তু কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু করিনি গো। রঘু জলদি শুনতে জল শুনে এক গ্লাস জল নিয়ে পড়িমড়ি করে দৌড়ে এলো। আর রামু তাড়াতাড়ি বাড়ির পিছনে গিয়ে লুকোলো। রামুর লুকোনোর অনেক কারণ আছে, সেটা জানতেই পারবেন। যাই হোক, অনেক চেঁচামেচি খোঁজাখুঁজির পর অ্যালবামটা পাওয়া গেল। হাঁপাতে হাঁপাতে রাঘবাবু অ্যালবাম এনে পাতা খুলে ছবিটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা পাতায় দেখা গেল ছবিটা যে 4টে স্টিকারে লাগানো ছিল তা লাগানোই আছে, কিন্তু ছবিটা নেই। রাঘবাবু হতাশ হয়ে বসে বললেন, সর্বনাশ! বরদাচরণ অ্যালবামটা তুলে নিয়ে দেখলেন। মুখখানা অসম্ভব গম্ভীর হয়ে গেল।
হঠাৎ আস্তে করে বললেন, রাখো বাবু, এখন আমার আর কিচ্ছু মাত্র সন্দেহ নেই যে এই ছবিটাই ছিল কন্দর্প নারায়ণের ছবি। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, আমার ঘরে যে বালগোপালের ছবিটা আছে বুঝলে বাবা বড়দা, সেটাও। বরদাচরণ সতীশ ভরদ্বাজকে পাত্তা না দিয়ে বললেন, অ্যালবাম থেকে ছবিটা চুরি যাওয়াতেই ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট বোঝা যাচ্ছে। অ্যালবামটা আমি নিয়ে যাচ্ছি রাখো বাবু, ফিঙ্গারপ্রিন্টগুলো দেখতে হবে, আর বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদও করা দরকার। রাখোবাবু উদ্ভ্রান্তের মতো চেঁচাতে লাগলেন, সবাই এদিকে এসো, চলে এসো, এর একটা বিহিত হওয়া দরকার। কর করে 1000টা টাকা ফসকে গেল, ইয়ার কি পেয়েছো নাকি? কোথায় গেল সরোজ মনোজ পুতুল? রঘু ভয়ে ভয়ে বলে, খোকা খুকিরা স্কুলে গেছে, ডেকে আন স্কুল থেকে। হারাধন তার ল্যাবরেটরির দরজা খুলে বেরিয়ে এসে গম্ভীরভাবে বলে, কি হয়েছে বলো তো? ওই বড়দা ক্লাউনটা কোনো গোলমাল করছে নাকি? বরদাচরণ গম্ভীরভাবে বলেন, ক্লাউন কে তা আয়নায় গিয়ে নিজের মুখ দেখলেই টের পাবে হারাধন। আমি জরুরি কাজে এসেছি, ইয়ার কি করো না। জরুরি কাজ? কার বেড়াল চুরি গেল, কার বাগান থেকে কে লাউ নিয়ে গেল, কার গরু হারালো, এসব খুঁজে বেড়ানোই যার কাজ, তার আবার ডাঁট কত। বরদাচরণ রেগে গিয়ে বলেন, তবু ভালো, লাউয়ের সঙ্গে কুমড়ো মেশানোর চেষ্টা করে তো আর লোক হাসায়নি। রাখোবাবু দুজনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, সবাই চুপ করো। শোনো সবাই, আমি মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি বাড়ির লোককে, এর মধ্যে চুরি যাওয়া ছবিটা খুঁজে বের করতেই হবে। ওইদিকে স্কুলে ইন্টার ক্লাস ক্রিকেট লিগ চলছে। সেই নিয়ে এবার চারদিকে খুব উত্তেজনা। এমনিতে এক ক্লাসের সঙ্গে অন্য ক্লাসের খেলায় আর উত্তেজনার কি থাকবে? আসলে হয়েছে কি, এবার ক্লাস 9-এ দুটি নতুন ছেলে এসে ভর্তি হয়েছে। তারা যমজ ভাই, হুবহু একরকম দেখতে। তারা পোশাকও পরে একই রকম, টেরি কাটে মাথার একই ধারে, এমনকি দুজনেরই বাঁ গালে তিল। তফাৎ শুধু নামে, একজনের নাম সমীর, অন্যজনের নাম তিমির। দুই ভাই দুর্দান্ত ক্রিকেট খেলোয়াড়, তবে খেলাতে দুই ভাইয়ের কিছু তফাৎ আছে। সমীর সাংঘাতিক জোরে বল করে, তার বল চোখে ভালো করে ঠাহর হয় না। অন্যজন মানে তিমির বেদম ব্যাট করে, প্রায় ম্যাচেই সেঞ্চুরি করেও নট আউট থেকে যায়। দুই যমজ ভাইয়ের দৌলতে ক্লাস 9 এবার দুরন্ত টিম। স্কুলের চ্যাম্পিয়ন তারা হবেই জানা কথা। শোনা যাচ্ছে এবার সমীর আর তিমিরকে জেলা একাদশেও নেওয়া হবে। যেদিন ক্লাস 9-এর খেলা থাকে সেদিন মাঠের চারধারে বহু লোক জমে যায় সমীর তিমিরের বলের হলকা আর ব্যাটের ভেলকি দেখতে। নামডাক হওয়াতে দুই ভাইয়েরই কিছু ডাঁট হয়েছে। এমনিতেই তারা বড়লোকের ছেলে, তাদের বাবা সিভিল সার্জন। দুটো সবুজ রঙের রেসিং সাইকেল চেপে তারা স্কুলে আসে। টকাটক ইংরেজিতে নিজেদের মধ্যে কথা বলে, কাউকে বড় একটা গ্রাহ্য করে না। স্কুলের মাস্টারমশাইরা পর্যন্ত তাদের একটু সমঝে চলেন। ওদিকে ক্লাস 8ও বেশ ভালো টিম। যদিও তাদের সমীর বা তিমিরের মতো বোলার বা ব্যাটসম্যান নেই, তবু গেম টিচার তারক গুহ বলেন, আমার মনে হয় ক্লাস 8 একটা আপসেট করতেই পারে। এই 8-এর ক্যাপ্টেন আমাদের মনোজ। বলতে কি, ক্লাস 7-এ পড়ার সময় সে প্রথম ক্রিকেটের হাতে খড়ি করে। ব্যাট খারাপ করে না, বলও খুব জোরে করতে পারে। 8-এ উঠে ইন্টার ক্লাস লিগে এ পর্যন্ত সব কটা ম্যাচ তারা জিতেছে। প্রত্যেকটাতেই মনোজ রানও ভালো করেছে, উইকেটও খারাপ নেয়নি। তারক গুহ প্রবীণ লোক, এক সময় নাকি কলকাতার ভালো টিমে ক্রিকেট খেলতেন। কোচ হিসেবে তার তুলনা নেই সবাই বলে। মফস্বলে স্কুলে সামান্য বেতনের গেম টিচারের চাকরি করেন বলে তেমন পাত্তা দেয় না কেউ।
রোগা, কোলকুজো, বুড়ো শকুনের মতো চেহারা তারকবাবুর। গায়ের রং ব্ল্যাকবোর্ডের মতো কালো। পান খেয়ে খেয়ে দাঁতগুলো সব খয়েরি হয়ে গেছে। গায়ে সবসময় বেঢপ বড় সাইজের সাদা ফুল হাতা জামা, পরনে সাদা জিন্সের প্যান্ট, কোমরে কখনো দড়ি, কখনো মোটা চামড়ার বেল্ট বাঁধা, আর পায়ে কেডস। এছাড়া তারকবাবুকে অন্য পোশাকে দেখা যায় না। জামা কাপড় সবসময় ময়লা। নাকে নস্যি দেন বলে খোনা সর্দির গলায় কথা বলেন। তার ল্যাক প্যাকে হাত পা, চেহারার পোশাক দেখে কিছুতেই ভাবা যায় না যে এ লোক খেলার কিছু জানে। তারকবাবুকে সমীর তিমিরও পাত্তা দেয় না, বরং তারকবাবুই সেদে যেচে ওদের কাছে গিয়ে নেট প্র্যাকটিসের সময় নানা রকম উপদেশ দেন। ওরা হাসে। সমীর একদিন মুখের ওপরেই বলে দিল, আপনি তো স্যার কখনো ফাস্ট বল চোখেই দেখেননি ভালো করে। ইনসুইংয়ের গ্রিপ আপনার কাছে কি শিখব? আমি কলকাতায় ফাতকারের কাছে বোলিং শিখেছি। সেই থেকে তারকবাবুর ওদের ওপর খুব রাগ। ভালো খেলো সে তো ঠিক আছে, তা বলে প্রশিক্ষককে সম্মান দেবে না? সেই থেকে তারকবাবু হন্যে হয়ে অন্য ক্লাসের ছেলেদের মধ্যে সত্যিকারের ক্রিকেট প্রতিভা খুঁজে বেরিয়েছেন। এইভাবেই একদিন মনোজকে তার নজরে পড়ে। 8-এর সঙ্গে 10-এর খেলা ছিল। মনোজ 12 রানের মাথায় একটা হুক মারতে গিয়ে ক্যাচ তোলে। আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে আসবার সময় তারকবাবু তাকে ধরলেন, বললেন, ছোকরা, তোমার বয়সী কোনো ছেলে যে লেট কাট মারতে পারে তা আমার ধারণা ছিল না। কোত্থেকে শিখলে? মনোজ আমতা আমতা করে বলল, ক্রিকেটের বইয়ের ছবি দেখে স্যার। বাহ বাহ। ভারী খুশি হলেন তারকবাবু। তার কোটরগত চোখ জলজল করতে লাগলো। বললেন, সত্যিকারের প্লেয়ার হতে চাও? তবে আমি তোমাকে প্লেয়ার বানাবো, কিন্তু একটু কষ্ট করতে হবে বাবা। মনোজ রাজি হয়ে গেল। সেই থেকে তারকবাবু গোপনে মনোজকে তালিম দেন। মাঝে মাঝে বলেন, তোমার বডি খুব ফিট, দমও অনেক, ফাস্ট বোলিং তোমার হবেই। সারা স্কুলে মোট 5টা টিম, 5, 6, 7 মিলিয়ে একটা টিম, আর 4টে উঁচু ক্লাসের টিম। ক্লাস 9, ক্লাস 8 ছাড়া বাকি সবাইকে হারিয়ে দিল। ক্লাস 8 ও 9 ছাড়া বাকি সবাইকে হারালো। 2 ক্লাসের পয়েন্ট সমান। এই 2 ক্লাসের খেলায় যে জিতবে সেই হবে চ্যাম্পিয়ন। সবাই জানে 9 জিতবে। 11-এর বড় ছেলেদের সঙ্গে খেলাতেও 9 উইকেটে জিতেছিল। সমীর 9টা উইকেট পায় মাত্র 9 রানে। তিমির 99 করেছিল একা। কাজেই বোঝা যাচ্ছে ক্লাস 9 কি সাংঘাতিক টিম। আজ ফাইনাল খেলা। ফার্স্ট পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে গেল। খেলার মাঠে চারিদিকে দারুণ ভিড় আর ধাক্কাধাক্কি। মাঠের মাঝখানে 3টে করে 6টা স্ট্যাম্প গড়া হয়ে গেছে। স্বয়ং সিভিল সার্জন, ডিএসপি আর মুনসেফ খেলা দেখতে এসেছেন। তাদের জন্য আলাদা চেয়ারের ওপর ছোট ত্রিপল টাঙানো হয়েছে। ক্রেট বোঝায় লেমনেড এসেছে মাঠে। চানাচুর, ঝালমুড়ি, ফুচকা আর আইসক্রিমের গাড়ি জড়ো হয়েছে। বেশ মেলা মেলা ভাব। তারকবাবু প্রচণ্ড উত্তেজনায় ছোটাছুটি করছেন। 8-এর ক্যাপ্টেন মনোজ আর 9-এর ক্যাপ্টেন সমীর মাঠে নেমে টস করল। টসে জিতে গেল মনোজ। বিনা দ্বিধায় বলল, ব্যাট নেব। সমীর একটু কাঁধ ছাকালো মাত্র। 1 ডাউনে মনোজ নামবে। ওপেনিং ব্যাটসম্যান দুজন মাঠে রওনা হয়ে যেতেই তারক স্যার এসে বললেন মনোজকে, মনোজ, প্যাড আপ করো, এক্ষুনি উইকেট পড়বে। মনোজ প্যাড বাঁধতে বাঁধতে বলল, 1 ঘন্টা টিকতে পারলে হয় স্যার। তারক স্যার নিজে প্রচণ্ড উত্তেজিত, তবু বললেন, উত্তেজিত হয়েও না মনোজ। আমি জানি সমীরের সুইং নেই, কিন্তু অসম্ভব জোরে বল আসে বলে আনাড়িরা খেলতে পারে না। লাগার ভয়ে আউট হয়ে চলে আসে। তুমি ঘাবড়িও না। স্যারের কথাই ঠিক ছিল।
মাঠে নামতে না নামতে ওপেনিং ব্যাট গদাইচরণ সমীরের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরে এলো। মনোজ যখন নামছে তখন ক্লাস 8-এর ছেলেরা খুব হাততালি দিল। সমীর দূর থেকে একটা বল লোফালাফি করতে করতে একটু তাচ্ছিল্যের হাসি হাসল। তারকবাবু মনোজের পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে খানিক দূর এলেন। বারবার বললেন, সোজা বল, খেলতে অসুবিধে নেই, প্রথম থেকেই একটু মেরে খেললে দেখবে ও কাবু হয়ে গেছে। যদিও মনোজ খুব সাহসী ছেলে, তবু এখন তার হাত পা একটু যেন ঝিমঝিম করছিল, হাঁটুর জোরটা যেন কমে গেছে, হাতে ব্যাটটা বেশ ভারী ভারী লাগছে। গার্ড নিয়ে দাঁড়িয়ে চারদিকে ফিল্ডারদের অবস্থান দেখতে একটু সময় নিল মনোজ। ভয় করছে, বেশ কয়েকবার বুকটা দুরু দুরু করে ওঠে। সমীর ওভারের তৃতীয় বলটা, যে বলটা এখন মনোজ ফেস করবে, সেই বলটা দিতে প্রায় স্ক্রিনের কাছাকাছি চলে গেছে। অত দূর থেকে দৌড়ে এসে বল করলে সে বল যে কি মারাত্মক জোরের বল হবে তা ভাবতেই মনোজের পেটটা গুলিয়ে উঠল। চারদিকের মাঠ স্তব্ধ। সমীর জেট প্লেনের মতো দৌড়ে আসছে, এসে বাই করে হাত ঘোরালো। বলটা একবার দেখতেও পেল না মনোজ। একটা আবছা লাল ফিতের মতো কি যেন সরাক করে পিচের ওপর দিয়ে বেরিয়ে গেল। বেকুবের মতো মনোজ দাঁড়িয়ে থাকে। স্লিপের ফিল্ডাররা হাসছে। আবার সমীর দৌড়ে আসে, বল করে, আবার সেই লাল ফিতের মতো লম্বাটে একটা ছায়া দেখতে পায় মনোজ। কিন্তু এমন সাংঘাতিক তার গতি যে ব্যাটটা তুলবারও সময় হয়নি মনোজের। মনোজের ভাগ্য ভালো যে দুটো বলই ছিল বাইরের। সে আবার ব্যাট আঁকড়ে কুঁজো হয়ে দাঁড়ায়, কিন্তু হাত পা ঝিমঝিম করে, চোখে অন্ধকার অন্ধকার লাগে। স্ক্রিনের কাছ থেকে সমীর খ্যাপা ষাঁড়ের মতো দৌড়ে আসছে যে মনোজের একবার দৌড়ে পালিয়ে যাওয়ার ইচ্ছা হলো। অনেক কষ্টে সে ইচ্ছে দমন করে প্রাণপণে চোখ দুটো বিস্ফারিত করে সমীরের বল করার কায়দাটা দেখতে লাগলো। সমীরের হাত যখন ঘোরে তখন ঠিক সিলিং ফ্যানের মতো ঘূর্ণমান চক্রের মতো দেখায়। এবার লাল ফিতেটা বাইরে দিয়ে গেল না, সোজা চলে এলো মনোজের দিকে। গুড লেন্থে পড়ে মিডল স্ট্যাম্পে। মনোজ ব্যাট তোলেনি, হরকায়নি, কিচ্ছু করেনি। বলটা এসে আপনা থেকেই ব্যাটটাকে একটা ঘুষি মেরে অফের দিকে গড়িয়ে গেল। একটা বল আটকেছে মনোজ, তাইতেই হাততালি পড়ল চারিদিকে। সমীর শেষ বলটা করতে আসছে এবার, একই রকম গতিবেগ, তবে এখন মনোজের অতটা আর ভয় করছে না। এ বলটাও সোজা এলো, একটু শর্ট পিচ পড়ে কোমর সমান উঁচু হয়ে লেগের দিকে বেরিয়ে যাচ্ছিল বলটা। মনোজ কি করলো, ব্যাটটা দিয়ে খুব তাড়াতাড়ি ভেগে যাওয়া বলটা জোরে চাপড়ে দিল। সেই চাপড়ানিতে বলটা আরও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এক লাফে বাউন্ডারি ডিঙিয়ে আরও 50 গজ দূরে গিয়ে পড়ল। ছক্কা। হাততালির তুমুল শব্দে কানে তালা লাগবার জোগাড়। পরের ওভারে বল করল সরোজ। 8-এর ওপেনিং ব্যাট ষষ্ঠীব্রত সে ওভারটা খুটখাট করে কাটিয়ে দিল, রান হলো না। পরের ওভারে আবার সমীর বল করতে আসে, মনোজ ব্যাট করবে। চারদিক থেকে চিৎকার ওঠে, মনোজ আর একটা ছক্কা চাই। আগের ওভারে একটা ছক্কার মার খেয়ে সমীরের শরীরে আগুন লেগে গেছে। সে 3 গুণ জোরে দৌড়ে এসে যে বলখানা দিল তা অ্যাটম বোমার মতো। কিন্তু মনোজের বুকের দূরদূরণীটা এখন আর নেই। হাত পাও বেশ বসে এসে গেছে, চোখেও কিছু খারাপ দেখছে না সে। অফ স্ট্যাম্পের ওপর বলটা ছিল। মনোজ পা বাড়িয়ে ব্যাটখানা পিছনে তুলে বলটা ঠিক ব্রহ্মতালুতে ব্যাটখানা দিয়ে চাপড়ালো। বলটা মাটিতে একটা ঠোকর খেয়ে স্লিপের মাঝখান দিয়ে সে কি পড়ি কি মরি করে দৌড়, যেন পালাতে পারলে বাঁচে। বাউন্ডারি, চারিপাশে হাততালি আর চিৎকার।
পরের বল মিডল স্ট্যাম্পে, গুড লেন্থ। সাধারণত ব্যাটসম্যান এ বল আটকায়, কিন্তু মনোজের এখন আর আটকানোর কথা মাথায় আসছে না। মার না পড়লে সমীরের ধার ভোতা হবে না। পিচে পড়ে বলটা ওঠার মুখে মনোজ এগিয়ে সেটাকে অন ড্রাইভ করলো। সমীরের জোরালো বল সে মার সইতে পারল না, বন্দুকের গুলির মতো মাঠের বাইরে বেরিয়ে গেল। লাইনের ধারে লোকেরা ভীষণ চেঁচাচ্ছে, ছেলেরা লাফাচ্ছে, এবং স্বয়ং তারকবাবু নিয়ম ভেঙে দুবার মাঠের মধ্যে ছুটে এসেছিলেন। তাকে হেড স্যার এসে ধরে নিয়ে গেলেন। মনোজ এখন আর অন্য কিছু দেখছেও না, শুনছেও না। তার সমস্ত মন চোখ এখন বলের দিকে। একের পর এক বল আসে আর মনোজ এগিয়ে পিছিয়ে শরীর বাঁকিয়ে নানা কায়দায় কেবল পেটায়। তার মারমূর্তি দেখে সমীরের বল একদম ঝুল হয়ে গেল। 10 ওভারের পর হাঁফাতে হাঁফাতে তার জিভ বেরিয়ে গেল। মনোজ তখন 80 ছাড়িয়ে গেছে, টোটাল 92। এর মধ্যে শুধু ষষ্ঠীব্রত আউট হয়েছে, আর কোনো ঘটনা ঘটেনি। মফস্বলে স্কুলের খেলায় লাঞ্চ বা টি হয় না, এক নাগাড়ে খেলা চলে। এক ইনিংসের খেলা একদিনেই শেষ হয়ে যায়, দ্বিতীয় ইনিংস বলে কিছু নেই। কিন্তু ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছিল ক্লাস 8-এর ব্যাটের দাপট আজকে কমবে না, এক ইনিংসেও শেষ হবে না আজ। মনোজ সমীরকে 3-3টে 4 মেরে 90-এর কোঠায় ঢুকে গেল। স্কোরাররা তাল রাখতে পারছে না রানের গতির সঙ্গে। ওদিকে দর্শকদের মধ্যে একজন কালো চশমা পরা গম্ভীর মানুষ এসে দাঁড়িয়ে আছেন। কে বলুন তো? বলছি, তার গলায় দূরবীন, কাঁধে ক্যামেরা ঝুলছে, কোমরে পিস্তলের খাপ আছে বটে, কিন্তু তাতে পিস্তল নেই। তবে বুঝুন কে? বরদাচরণ মনোজ আর সরোজকে জেরা করতে এসেছেন। কিন্তু খেলা ভাঙার লক্ষণ দেখা যাচ্ছে না বলে তিনি খুবই বিরক্ত। বারবার ঘড়ি দেখছেন। একবার তো ধৈর্য হারিয়ে বলেই ফেললেন, তোর ছাড়ি, ছেলেটা কি আউট হবে না নাকি? পাশেই তারকবাবু ঘাসের ওপর বসে জুলজুল চোখে মনোজের খেলা দেখছিলেন। বরদাচরণের কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠে বললেন, কে? কি বললেন মশাই? ল্যাক প্যাকে রোগা হলেও তারকবাবুকে তখন হুবহু খুনির মতো দেখাচ্ছিল। তারকবাবু খেঁকে উঠে বললেন, ইয়ার কি পেয়েছেন মশাই? ক্রিকেটের মতো সিরিয়াস ব্যাপার নিয়ে ইয়ার কি হচ্ছে? কোন আক্কেলে আপনি এই অলক্ষণে কথা বললেন? চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে বরদাচরণের চারধারে ভিড় জমে গেল। স্বয়ং ডিএসপি এগিয়ে এসে বললেন, আরে, এ যে দেখছি সেই কমিক্যাল গোয়েন্দা ভদ্রলোক। কি করছেন উনি? তারকবাবু আগুন হয়ে বললেন, ইনি চাইছেন মনোজ আউট হয়ে যাক। বরদাচরণের তখন কাঁদো কাঁদো ভাব। লোকজন চারদিক থেকে আওয়াজ দিচ্ছে। একজন সিটি দিল, অন্যজন বলে উঠল, ওরে দেখ, গোয়েন্দাচরণের পিস্তলের খাপ ফাঁকা। আরেকজন এসে বরদাচরণের দূরবীনটা তুলে দূরের জিনিস দেখতে লাগলো। সানগ্লাসটা খুলে নিল আরেকজন। চাক্কু মামার দুরবস্থা দেখছিল দূর থেকে। সে আরও একটা জিনিস লক্ষ্য করে রেখেছে। সে লক্ষ্য করেছে ক্রিকেট মাঠের বাইরে ঘাস জমিতে মনোজদের কুখ্যাত দুষ্টু গরু হারিকেন চড়ে বেড়াচ্ছে। চাক্কু কাউকে কিছু না বলে নিঃশব্দে হারিকেনের দিকে এগিয়ে গেল। এদিকে মনোজের 99, সমীর সরে গেছে অনেক আগে। একটা আনাড়ি ছেলে বল করতে আসছে, একটা রান অনায়াসে হবে। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে তুমুল চিৎকার উঠল। বোলার ছেলেটা তার দৌড়ের মাঝপথে হঠাৎ বাঁ দিকে ঘুরে প্রাণপণে মাঠের বাইরে ছুট লাগালো। আম্পায়ার অঙ্ক স্যার একটা স্ট্যাম্প উপরে বাগিয়ে ধরে তারপর কি ভেবে স্ট্যাম্পটা হাতে করেই দৌড়তে লাগলেন। হতভম্ব মনোজ প্রথমটায় কিছু বুঝতে পারেনি। তারপরই দেখতে পেল তাদের গরু হারিকেন বাঁ ধারে লাইনের পাশে প্রায় 8-10 জনকে গুঁতিয়ে মাটিতে ফেলে দিয়েছে। তারপর মাঠে ঢুকে দুজন ফিল্ডারকে ধরাশায়ী করে এখন পিচের দিকে ছুটে আসছে। তার মুখে ফেনা, চোখ লাল,
ফোঁস ফোঁস শ্বাস ছেড়ে বাঘের গলায় হাম্বা ডাক ছাড়ছে। আর সেই মূর্তি দেখে মুহূর্তে মাঠ ফাঁকা। ডিএসপি, সিভিল সার্জন, হেড স্যার কে কোথায় গেলেন কে জানে। চারদিকে জড়ামড়ি করে কিছু ছেলে আর লোক পড়ে গেছে মাঠে। হারিকেন মনোজকে চেনে, কাজেই সে মনোজের দিকে দৃকপাত না করে সোজা মাঠের লাইনের ধারে দর্শকদের দিকে ছুটে গেল। বরদাচরণ পিস্তলের খাপে হাত বাড়িয়ে বড়ই হতাশ হলেন। তাই তো, হারিকেন আর কাউকে না ধরে কি করে যেন বরদাচরণকেই টার্গেট বানিয়ে তেড়ে গেল। অসম সাহসী বরদাচরণ পালানোর চেষ্টা করেও পারলেন না। দেওয়াল থেকে পড়ে হাঁটুতে চোট, সুতরাং তাকে দাঁড়িয়ে থাকতে হলো। হারিকেন তেড়ে এসে ঢু মারতেই বরদাচরণ বাঁ পাশে সরে গেলেন। আবার ঢু মারতেই বরদাচরণ ডান পাশে সরে গেলেন। আবার ঢু, বড়দা আবার বাঁ পাশে সরে গেলেন। দারুণ জমে গেল খেলা। বরদাচরণ ভার্সেস হারিকেন। ক্রিকেটের কথা ভুলে লোকজন তখন বুলফাইট দেখতে আবার ভিড় জমিয়ে ফেলল। ভিড়ের ভিতর থেকে একটা লোক তার গায়ের লাল র্যাপারটা খুলে বরদাচরণের দিকে ছুড়ে দিয়ে বলল, পদ্মাবাবু, আমাদের আসল বুলফাইটটা দেখিয়ে দিন তো আজ। হারিকেনের তৃতীয় ঢুঁটা এড়াতে গিয়ে বরদাচরণ মাটিতে পড়ে গিয়েছিলেন। হারিকেন আবার ফিরে আসছে। বরদাচরণ করেন কি, তাড়াতাড়ি লাল র্যাপারটা নিয়ে উঠে দাঁড়িয়ে বুল ফাইটারের মতো হারিকেনকে দেখিয়ে সেটা নাড়তে লাগলেন। হারিকেন দৌড়ে এলো। বরদাচরণ খুব দক্ষতার সঙ্গে সরে গেলেন, কিন্তু হারিকেন বোকা ষাঁড় নয়, সে হলো তেঁদরা গরু। বরদাচরণের ওপর তার রাগ কেন তা অবশ্য বোঝা গেল না, কিন্তু লাল র্যাপার নিয়ে বরদাচরণকে ইয়ার্কি করতে দেখে তার রাগ চড়ে গেল কয়েক ডিগ্রি। চারদিকে লোকজন তখন সাবাস, বাহবা, হুররে, লেগে যা, ঘুরে ফিরে বলে চেঁচাচ্ছে। তাই শুনে আরও ক্ষেপে গেল হারিকেন, কিন্তু এবার আর সে তাড়াহুড়ো করল না। খুব ভালো করে বরদাচরণকে লক্ষ্য করে দেখে নিল। তারপর হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে আচমকা ধেয়ে এসে তার 4 নম্বর ঢুঁটা লাগালো। সেই ঢুঁতে হাতি পর্যন্ত টরে যায় তো মানুষ কোন ছাড়। বরদাচরণ সেই গুঁতো এড়াতে পারলেন না। 3 হাত শূন্যে ছিটকে উঠে 4 হাত দূরে গিয়ে পড়ে চেঁচাতে লাগলেন, পুলিশ, দমকল, বাবারে। হারিকেন অবশ্য আর বরদাচরণের দিকে দৃকপাত করল না। সে চমৎকার লাল আলোয়ানটা দেখে মুগ্ধ হয়ে খুব হাসি হাসি মুখ করে সেটা মুখে নিয়ে চিবোতে লাগলো। যার আলোয়ান সে ডুকরে উঠে বলতে লাগলো, গেল গেল, 60 টাকায় কিনেছিলুম গো, গরুর পেটে আসতো 60টা টাকা চলে গেল। কারো সাহস হলো না হারিকেনের মুখ থেকে আলোয়ানটা কেড়ে আনবে। অসম সাহসী গোয়েন্দা বরদাচরণ অনেকটা পথ হামাগুড়ি দিয়ে হেঁটে গিয়ে স্কুলের বারান্দায় উঠে বসে কোঁকাতে লাগলেন। আজকের দিনটা তার মোটেই ভালো যাচ্ছে না। একটা ভুতুরে কাকের তাড়া খেয়ে দেওয়াল থেকে পড়েছেন, পিস্তল হারিয়েছেন, তেঁদোর গরুর পাল্লায় পড়ে একেবারে বেহাল হয়েছেন, কিন্তু গুরুতর আহত হয়েও তিনি তার কর্তব্য কর্ম বিস্মৃত হননি। সামান্য একটু দম নিয়েই তিনি হামাগুড়ি দিয়ে চারদিক ঘুরে সরোজ আর মনোজকে খুঁজতে লাগলেন। তার দৃঢ় ধারণা কুমার কন্দর্প নারায়ণের দুর্লভ ছবিটার হদিশ ওদের কাছেই পাওয়া যাবে। কিন্তু সরোজ আর মনোজ তখন স্কুলের ত্রিসীমানায় নেই। তাদের গরু হারিকেন আজকের ম্যাচ খেলা নষ্ট করেছে, একজনের আস্ত লাল আলোয়ান চিবিয়ে খেয়েছে, বরদাচরণের কখানা হাড় ভেঙেছে তা কে জানে। হারিকেন ছাড়া পেলে শহরে তুলকালাম সব কাণ্ড হয়, আর লোকে এসে তাদের গালমন্দ করে, ক্ষতিপূরণ চায়, কয়েকবার পুলিশের কাছেও নালিশ হয়েছে। তাই আজ হারিকেনের কাণ্ড দেখে দুই ভাই কোন ফাঁকে সটকে পড়েছে। এদিকে বরদাচরণকে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে দেখে আবার লোক ভিড় করে এলো। হেড স্যার, ডিএসপি, সিভিল সার্জন, ছাত্র আর মাস্টার মশাইরা তাকে ঘিরে ধরে বোঝাতে লাগলেন, আপনি আহত হয়েছেন বরদাবাবু, এবার একটু বিশ্রাম নিন, ফার্স্ট এইড দেওয়া হবে। বরদাচরণ বললেন, ডিউটি ইজ ডিউটি,
আমি সরোজ আর মনোজকে এক্ষুনি জেরা করতে চাই, খুব জরুরি দরকার। ছেলেরা খবর দিল ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিকেন ওদেরই গরু কিনা, তাই ওরা লজ্জায় চলে গেছে। ইতিমধ্যে ডিএসপি থানায় খবর পাঠিয়েছেন যেন সশস্ত্র পুলিশ বাহিনী এসে বদমাস গরুটাকে গ্রেফতার করে নিয়ে যায়। আলোয়ানওয়ালা লোকটা এসে ক্ষতিপূরণের জন্য ঘ্যানর ঘ্যানর করছে। সমীর আর তিমির বলে বেড়াচ্ছে হেরে যাওয়ার ভয়ে ক্লাস 8 গরুটাকে মাঠের মধ্যে তাড়া করে এনেছিল। তাই শুনে তারকবাবু খেকি উঠে বললেন, ওই গরুটার জন্যই তোমরা আজ এ যাত্রায় বেঁচে গেলে, বুঝলে? ক্রিকেট খেলার অয়াকই এখনো তোমাদের রপ্ত হয়নি। স্কুলে যখন এইসব কাণ্ড চলছে তখন মনোজদের বাড়ির অবস্থা খুব থমথমে। রাখোবাবু সবাইকে 24 ঘন্টার সময় দিয়েছিলেন, তার মধ্যে হারানো ছবিটা খুঁজে বের করতেই হবে। রাখোবাবু এই কথা ঘোষণা করেই হাতঘড়িটা হাতে নিয়ে মাঝে মাঝে সময় দেখছেন আর বলছেন, এই 3 ঘন্টা হয়ে গেল, এই 4 ঘন্টা 10 মিনিট, প্রায় 5 ঘন্টা, আর মাত্র 19 ঘন্টা আছে কিন্তু। বাড়ি শুদ্ধ লোক ঘরদোর তোলপাড় করে ছবি খুঁজতে লেগেছে। সতীশ ভরদ্বাজ দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় বলে গেছেন, আমার হাদুভুদু থাকলে এক লহমায় ছবিকে ছবি, এমনকি কন্দর্পনারায়ণকেও খুঁজে বের করে কাঁধে বয়ে এনে ফেলতো। কিন্তু কি করব বলো, তারা 2 মাসের ছুটি নিয়ে দেশে গেছে, নইলে কোনো হাঙ্গামা ছিল না। হাদুভুদু হলো সতীশ ভরদ্বাজের পোষা ভূত। সবাই তাদের কথা জানে, কেউ অবশ্য তাদের কখনো দেখেনি, কিন্তু সবাই তাদের ভয় খায়। বৈজ্ঞানিক হারাধন আকাশ থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটা নতুন গবেষণায় খুব ব্যস্ত ছিল। তামার তার দিয়ে গোটাকুড়ি ঢাউস গ্যাস বেলুন 1/2 মাইল উঁচুতে তুলে দেওয়া হবে। সেখানে কোনো একটা স্তরে প্রচুর বিদ্যুতের একটা বলয় রয়েছে। তামার তার বেয়ে সেই বিদ্যুৎ ধরে এনে নানা কাজে লাগানো যাবে বলে হারাধন দৃঢ়ভাবে বিশ্বাস করে। কিন্তু 1/2 মাইল লম্বা 20টা তামার তার জোগাড় করা চারটেখানি কথা নয়। তার ওপর তারগুলো এমন জট পাকিয়ে যায় যে জট ছাড়াতেই গলদ ঘর্ম। হারাধন বিরক্ত হয়ে উঠোনে পায়চারি করছিল। সতীশ ভরদ্বাজের কথা শুনে বলল, হাদুভুদুর ছুটি ক্যান্সেল করে একটা টেলিগ্রাম করে দিন না ঠাকুরমশাই। সতীশ ভরদ্বাজ হারাধনকে দেখতে পারেন না দু চক্ষে। 2 পাতা বিজ্ঞান পড়ে এরা ঘোর নাস্তিক হয়ে গেছে, কিচ্ছু মানে না। ভরদ্বাজ ঠাকুরমশাই রেগে গিয়ে বললেন, টেলিগ্রাম করব? ইয়ার কি পেয়েছ নাকি? তাদের দেশ তো আর শহরগঞ্জে নয় যে টেলিগ্রাম যাবে। তারা থাকে প্রেতলোকের গহীন রাজ্যে। সেখানে আলো নেই, অন্ধকার নেই, কেবল ঘোর সন্ধ্যাবেলার মতো আবছা এক জায়গা। চারদিকে ছমছম করছে অদ্ভুত গাছপালা, পাহাড়, হ্রদ। মরার মাথা চারদিকে ছড়ানো, হ্রদে জলের বদলে রক্ত। পাহাড় হচ্ছে হাড়গোড় দিয়ে তৈরি। বাঁদুর, শকুন আর পেঁচা ছাড়া কোনো পাখি নেই সেখানে। সেখানকার গাছে ফুল ফুটলে পচা নর্দমার গন্ধ বেরায়। সেখানে আকাশের রং ঘোর কালো, চাঁদ তারা সূর্য কিচ্ছু নেই। সেখানকার রাজার প্রাসাদ তৈরি হয়েছে মাথার কুলি দিয়ে। গায়ে গায়ে পিশাচ, শাকচুন্নি, মামদ, ব্রহ্মদৈত্য, খক্ষ সব সেখানে বসবাস করে। আমি কতবার গিয়েছি। হারাধন এইসব শুনে হেসে ফেলে বলে, জায়গাটা বেশ ভালো বলে মনে হচ্ছে ঠাকুরমশাই, একবার আমাকে নিয়ে চলুন না। সতীশ ভরদ্বাজ সে কথার জবাব দেননি, শুধু বলেছেন, আসো খাদুভুদু, বিশ্বাস না হয় তাদের মুখেই শুনে নিও। এই বলে ঠাকুরমশাই চলে গেলেন। বিকেলের দিকে গরু দোয়াতে গিয়ে রামু পড়ল মহা বিপদে। কি বিপদ? চোখে ভালো ঠাহর হয় না তার, কিন্তু তা বলে একেবারে কানাও নয় সে। হাতিয়ে ঠাতিয়ে নিরিক পরক করে সব জিনিসই একটা আন্দাজ পায়। আজ যেন সে গোয়ালে ঢুকে হারিকেনের গায়ে হাত দিয়ে বুঝতে পারল গরুটা আর আগের মতো নেই, দিব্যি বড়সড় হয়ে উঠেছে। গায়ে খোঁচা খোঁচা লোম আছে আর ভারী ঠান্ডা স্বভাব। দুধ দোয়ানোর সময় রোজ যেমনি দাপাদাপি করে, বালতি উল্টে ফেলে দেয় বা পায়ের চাট ছড়ে, আজ তেমন কিচ্ছু করল না। দুধও দিল 1 কাঁড়ি, বালতি ভরে প্রায় উপচে পড়ে আর কি।
খুব আনন্দ হলো রামুর। কিন্তু বালতি ভরা দুধ নিয়ে সে যখন হাসি হাসি মুখ করে গোয়াল থেকে বেরোতে যাচ্ছে, তখন দোরগোড়ায় একটা মুষ্কো মতো লোকের সঙ্গে ধাক্কা খেলো সে। কান হ্যাঁ রে? বলে রামু চোখ পাকিয়ে তাকায়। মুষ্কো লোকটা দরজা জুড়ে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন ব্যাদরা লোক যে রামুর পথও ছাড়ছে না। ভয় পেয়ে রামু চেঁচালো, কান চটটা হ্যাঁ রে? এখনো সাঞ্জা হয়নি, এরই মধ্যে গরু চড়াতে এসেছিস? এই বলে রামু বালতিটা রেখে হঠাৎ দু হাতে লোকটাকে জাপটে ধরে চেঁচাতে থাকে, এ মিসির জি, এ রঘু, জলদি আও, গরু চোর ধরেছি। মুষ্কো লোকটা পেল্লায় জোয়ান। এক ঝটকায় রামুর হাত ছাড়িয়ে উল্টে তার ঘাটটা চেপে ধরে বলল, চোর আমি না তুই। আমার ভয়েসটাকে সারা দুপহর ধুন্ডে বেড়াচ্ছে আমি, আর তুই চোরটা আমার দুধেল ভয়েস ধরে এনে এখানে গোহেলে বেঁধে রেখেছিস। রামু তখন বুঝতে পারল এ লোকটা হলো হরশঙ্কর গয়লা। এ তল্লাটে হরশঙ্কর হচ্ছে সবচেয়ে বড় পালোয়ান। বজরংবলী মন্দিরের সামনে আখড়ায় একটা কুস্তির দঙ্গল আছে। সেখানে ফি বছর কুস্তির প্রতিযোগিতায় হরশঙ্কর অন্য সব জোয়ানদের ধরে ধরে ধবিপাট প্যাঁচ মেরে আছাড় দেয়। ধোপা কাপড় কাচবার সময় যেমন করে আছাড় মারে, তাই হলো ধবিপাট। হরশঙ্করকে তাই সবাই খুব সমঝে চলে। রামুর চেঁচানি শুনে মিশির আর রঘু দুই লাঠি নিয়ে ধেয়ে এসেছিল, কিন্তু হরশঙ্করকে দেখে লাঠি ফেলে দিয়ে হাত জোর করে রাম রাম বলে খাতির দেখাতে লাগলো। হরশঙ্কর কাউকে গ্রাহ্য করল না। রামুকে কাঁধে ফেলে আর মোষটাকে খোঁটা থেকে দড়ি শুদ্ধ খুলে এক হাতে দড়ি ধরে রওনা দিল। যাওয়ার সময় বলে গেল, রামু চোরটাকে আজ পুলিশে দেব। রামু হরশঙ্করের কাঁধে ঝুলতে ঝুলতে কেঁদে কেঁদে বলতে লাগলো, এ রঘু, এ মিসির জি, আমার যদি ফাঁসি হয় তো আমার মুলুক মে একটা খাত দিয়ে দিও। পুলিশ লোক আমাকে কি পেটাবে নাকি রে বাপ? আমি কখনো মারধর খাইনি বাপ, কিরকম লাগবে তো কে জানে। ও হরশঙ্কর ভাই, অত জোরসে হাঁটছো কেন? আমার যে ঝাঁকুনি লাগছে। হরশঙ্কর কি করতো বলা মুশকিল, কিন্তু গোয়াল থেকে বেরিয়ে যেই সে পাঁচদুয়ার দিয়ে বারমুখী রওনা দিয়েছিল, কি হয়েছিল তা জানা যাবে আগামী পর্বে। আজ তৃতীয় খণ্ডটি এইখানেই শেষ করছি। আমি অমরেশ চক্রবর্তী। দেখা হবে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের আগামী পর্বে। নমস্কার।